একদম নীরব, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। কেমন যেন কোনো জনমানবের আনাগোনা নেই। এভাবে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের সামনে। সেই কবরস্থানের সামনে পৌঁছাতেই আমি দেখতে পাই ভয়ানক একটি বিষয়, যে বিষয়টি আমার পুরো শরীরকে ভয়ে ঠান্ডা করে দেয়। কবরস্থানের ভেতরে জ্বলতে থাকা লাইটে স্পষ্ট আলোয় আমি দেখতে পাই কবরস্থানের শেষ মাথায় 3 পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী ঠিক মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটির পুরো শরীর কালো কোনো পিচ্ছিল বর্ণ দ্বারা আবৃত, এবং এই প্রাণীটির দেহ কুমিরের মতো হলেও সেই প্রাণীটির মাথা খুবই অস্বাভাবিক আকৃতির। তার পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং। প্রাণীটি আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল বিধায় সেই সময় আমি তার মুখমণ্ডল দেখতে পাইনি। সেই প্রাণীটি দেখা মাত্রই আমি প্রাণপণে দৌড়াতে শুরু করি। এভাবে কিছুটা সময় দৌড়ে আমি চলে আসি কবরস্থান থেকে কিছুটা সামনে। একটা বাজার ছিল, সেই বাজারে পৌঁছে ভাগ্যক্রমে আমি একটি চায়ের দোকান খোলা পাই। এরপর আমি সেই চায়ের দোকানে বসে আমার ছোট চাচাকে কল করি এবং তাকে কল করে বলি আমি বাজারের এখানে আছি, কোনো বাইক এসে যেন আমাকে বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচা চলে আসেন। এরপর আমরা দুজনে মিলে দাদুমণির বাবার বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার পরিবারকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানাই। যাই হোক, এরপর আমি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর আসে। আমার এমন অবস্থা দেখে পরদিন সকালে দাদুমণি তার চাচাতো ভাই ফারুক দাদাকে ডেকে নিয়ে আসেন আমার ঝাড়ফুঁক করাবার জন্য। ফারুক দাদা তিনি ছোটখাটো একজন রাখি। এরপর আমার থেকে সকল ঘটনা শুনে ফারুক দাদা বলেন, বাবা, গতকাল রাতে তুমি খুবই খারাপ একটা কিছুর সম্মুখীন হয়েছিলে। তুমি যেটি দেখেছ সেটি খুবই ভয়ানক একটি জিনিস। এই বলে ফারুক দাদা আমাকে ঝাড়ফুঁক করতে থাকেন। ঝাড়ফুঁক ছোট 6টি চোখ, প্রতিটি চোখ জল জল করছিল। এটা দেখা মাত্রই আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকার শোনার সাথে সাথে সেই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়েই সেই প্রাণীটি বীভৎসভাবে গর্জন করে ওঠে এবং তার হাত দিয়ে আঁকড়ে ধরে কাফন মোড়ানো লাশটি ঠিক বুকের জায়গায় কামড় বসিয়ে সেখান থেকে মাংস খেতে থাকে। এই ভয়ানক বিষয়টি দেখা মাত্র আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি প্রাণপণে বৈঠা চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি। এরপর রাত থেকেই আমার প্রচন্ড জ্বর এসেছে। বাবা, আপনি গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে যান, একবার দেখে আসুন সেই লাশের কি অবস্থা। এই বলে মনির মাঝি জ্ঞান হারায়। এরপর আমি মনির মাঝিকে ঝাড়ফুঁক করে তার বাসা থেকে বেরিয়ে গ্রামবাসীর সকলকে এই বিষয়টা জানাই এবং সকলে মিলে কবরস্থানে যাই। কবরস্থানে পৌঁছে আমরা দেখতে পাই একটা ভয়ানক বিষয়। আমরা দেখি একটি কবর এবড়ো খেবড়ো ভাবে খোঁড়া এবং সেই কবরের ঠিক পাশে পড়ে আছে একটি লাশ। সেই লাশটির অবস্থা খুবই ভয়ানক। সেই লাশটির মাথা থেকে ধর আলাদা করা, শুধুমাত্র মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশটির শরীরে কোনো অংশেই মাংস অবশিষ্ট নেই। এটা দেখা মাত্রই উপস্থিত আমরা সকলেই ভয় পেয়ে যাই। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? এর কোনো কুল কিনারা আমরা করতে পারছিলাম না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে জানাজা পড়ে সেই লাশের অংশ বিশেষ আবার কবরে দাফন করে দেই। এই সকল ঘটনার পর পুরো গ্রামে এই বিষয়টি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রায় 2 দিন সবকিছু ঠিক ছিল। 2 দিন পরে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। সকালে হঠাৎ করেই মনির মাঝির প্রতিবেশী মাসুদ ভাই হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি বলে ওঠেন, ভাই, তাড়াতাড়ি চলুন, মনির মাঝির বাড়িতে ভয়ানক। হরিশ মাঝির বাড়িতে পাওয়া যায় হরিশ মাঝি সহ তাদের পরিবারের 2 জন সদস্যের লাশ। সেই 3টি লাশেরও ঠিক একই রকম অবস্থা। এই মৃত্যুর খেলা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কেন এই মৃত্যুর খেলা শুরু হলো কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। এসবের একটি সমাধান করতে গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন আমাদের 3 গ্রাম পরে রামদাস নামক একজন প্রবীণ কবিরাজ ছিলেন, তার কাছে এই বিষয়টি জানাবেন।
যদি তিনি এর কোনো বিহিত করতে পারেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। আমরা গ্রামবাসী মিলে সেই কবিরাজের কাছে গেলাম, সকল ঘটনা তাকে জানালাম। আমাদের সকল ঘটনা শুনে তিনি 2 দিন পর আবার আসতে বললেন। পেরিয়ে যায় 2 দিন। 2 দিন পর আমরা আবার সেই কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেতেই তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনাদের গ্রামে ভয়ানক এক নরখাদক জিনের আবির্ভাব হয়েছে। এই জিনটির নাম হচ্ছে রিমাস কাইলাম। এই জিনটি আপনাদের গ্রামে প্রবেশ করেনি। এই জিনটিকে প্রায় 400 বছর আগে ইরান থেকে একজন পরহেজগার ব্যক্তি রূপার একটি কলসে বন্দি করে সাগরে ফেলে দিয়েছিলেন। আপনাদের গ্রামের হরিশ মাঝি, যাকে এই জিনটি মেরে ফেলেছে, সে মাছ ধরতে গিয়ে সেই কলসটি পায় এবং সেই কলসের মুখ খুলে সেই জিনটিকে মুক্ত করে দেয়। এই জিনটির প্রধান খাদ্যই মানুষের মাংস। এই জন্যই এই জিনটি এতগুলো মানুষকে খেয়ে ফেলেছে। দেখি এই সমস্যা থেকে আপনাদের মুক্ত করতে পারি কিনা। এই বলে কবিরাজ আমাদের বিদায় দেন। এর প্রায় 4 দিনের মাথায় সেই কবিরাজকেও জিনটি মেরে ফেলে। সেই কবিরাজের লাশটিও অন্য 7টি লাশের মতো একই অবস্থায় পাওয়া যায়। কবিরাজের মৃত্যুর পরে ঘটে এক অদ্ভুত ঘটনা। কবিরাজের মৃত্যুর পর হঠাৎ করে এই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর। এতগুলো বছরে কোনো দিনও সেই নরখাদক জিনকে আর গ্রামে দেখা যায়নি এবং এমন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। কিন্তু এই 2019 সালে আমাদের গ্রামে একজন রাতের বেলা কবরস্থানের পাশে হেঁটে যাবার সময় সেই ভয়ানক প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই জিনটিকে দেখার পর সেই ছেলে কোনো প্রকার ক্ষতি হয়নি। এই বলে ফারুক দাদা তার ঘটনা শেষ করেন। সেই প্রাণীটিকে দেখার পর আমার একদিন জ্বর ছিল। এরপর আমি একদম সুস্থ হয়ে যাই। আমার আর কোনো সমস্যা হয় না। প্রিয় লিসেনার্স, কি অদ্ভুত একটা ঘটনা। হঠাৎ করে গ্রামে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা, আবার হঠাৎ করেই সেই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এই মৃত্যুর খেলা কেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, এই বিষয়ে কেউ কিছু জানতেও পারল না, রয়ে গেল একটি রহস্য হয়ে। আবার হঠাৎ এত বছর পর সেই 3 পায়া নরখাদককে কেন আবার দেখা গেল, সেই বিষয়টি নিয়েও কেউ কোনো কিছু বলতে পারছে না। কি রহস্যময় একটা ব্যাপার। পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসের জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতি নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই লাজিম ইয়াসের জিয়াদ, যে আপনি এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করছি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন এবং ভালো লাগলে আমাদেরকে তো অবশ্যই জানাবেন। আমরা আজকে একটা নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটু আপনাদেরকে বলে দিই যে এই যে ঘটনাটি আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত, এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হলো বা আপনারা কি চিন্তা করছেন এই ঘটনাটি শোনার পর? আমার তো মনে হয় যে এই ঘটনাটির প্রথম থেকে শেষ পর্যন্তই রহস্যময়। একটি জিন, যে জিনের প্রধান খাদ্য মানুষের মাংস, সেই জিন তো কারোর জন্য নিরাপদ নয় এবং এই জিনটি এই গ্রামে ফিরে আসছে এবং যে নির্দিষ্ট সময় পরে সেই জিনটিকে আর কেউ দেখছে না এবং মৃত্যুর মতো ঘটনাও আর ঘটছে না। আমার কাছে, আমি তো একেবারেই কি বলবো, যে এই সমস্ত ব্যাপারে অজ্ঞ একজন মানুষ, তারপরে আমার স্বাভাবিক চিন্তা যেটা বলে সেটা হচ্ছে এই জিনটি হয়তো শুধু এই গ্রামে নয়, আরো অনেক গ্রামেই যায় বা অনেক জায়গায় যায় বা অনেক দেশে যায় এবং সেখান থেকে সে এইরকম ভাবে তার খাদ্য সংগ্রহ করে। একটি জায়গা থেকে খাদ্য সংগ্রহের পরে আমার ধারণা আরেকটি জায়গায় চলে যায় এবং সেখান থেকে খাদ্য সংগ্রহের পরে আরো একটি জায়গায় এবং আবারও অনেক বছর পরে প্রথম জায়গাটিতে, অর্থাৎ যেই জায়গাটির কথা এখন নিয়ে আমরা আলোচনা করছি, সেই জায়গাটিতে আবারও ফিরে আসে।
এইটাই একটা সহজ সমাধান, কিন্তু এই জিনটি একটা কলসিতে বন্দী ছিল এবং অন্য একটা দেশ থেকে এসছেই বলে আমার মনে হয়েছে। এই জিনটির গণ্ডি শুধুমাত্র বাংলাদেশে না, অর্থাৎ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা শুনছি বসে, তাদের সবার কাছেই আমি বলবো যে আপনাদের সবার কাছে আমার একটা কথাই বলার আছে, সেটি হচ্ছে যে কোনো সময় আপনিও এই 3 পেয়ে এই প্রাণীটিকে অর্থাৎ এই জিনটিকে আবিষ্কার করতে পারেন। এবং এটা আমি চাইবো না যে কেউ এরকম ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হন বা এরকম ধরনের একটা পরিস্থিতি অবলোকন করুন, কারণ এটি একেবারেই ভালো কোনো কিছু না এবং এটি শুধু মানুষের ক্ষতিই করে। ভাবতে পারেন যে একটি মানুষের মাথাকে ধর থেকে আলাদা করে ফেলা হয় এবং মাথাটা সে খায় না। আমার ধারণা যে মাথাটা খায় না এই কারণে যাতে করে সেই লাশটিকে শনাক্ত করা যায়, কার দেহ খেলো সেটা যেন শনাক্ত করা যায়। আর যেহেতু আর সেই বাড়িতে যাবার পর থেকেই সানির মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো আমাকে বেশ ভাবিয়ে দিচ্ছিল। তাছাড়া সানির বাবার এই বাড়ির ব্যাপারে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেটাও বেশ খারাপ কিছুর দিকেই ইঙ্গিত করছে। অচেতন অবস্থাতেই মনে প্রশ্ন জাগে, তাহলে কি বাড়ির সেই বন্ধ রুম কোনোভাবে সানি বা আব্রাম কেউ খুলেছিল? রুম খুলে দেওয়ার জন্যই এমন কিছু ঘটেছে কিনা সেটা তারা বুঝতে পারছিল না, হিসাব মেলাতে পারছিল না কিছুতেই। রমিজ মিয়ার কথায় ওই রুম খোলারও কোনো আভাস পায়নি। সানির খালাতো ভাই এমন ব্যাপারে তেমন কিছুই জানতো না। তার সাথে গিয়েই আমি কিছুক্ষণ আগেই যা জানার জেনেছি। সেও আমার মতো চিন্তায় মশগুল, কি বলবে না বলবে, কোথা থেকে শুরু করবে, কোনো কিছুই সেও বুঝতে পারছিল না। রমিজ মিয়ার বাবার সাথে আরো বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেও তেমন একটা সুবিধা করতে পারলাম না। বাড়ির ভেতরে না গিয়ে কিছু বোঝারও উপায় নেই, কেননা কারো কোনো কথা শুনে সম্পূর্ণ ব্যাপার বোঝা সহজ কাজ নয়। স্বচক্ষে না দেখে আমি সানির ব্যাপারে কোনো সাহায্য হয়তো বা করতে পারবো না। তাই রমিজ মিয়ার বাবাকে বাড়ির ভেতরে গিয়ে সবকিছু দেখে আসার ব্যাপারে জানাই, কিন্তু উনি কিছুতেই রাজি নন। বারবার শুধু সানির এই অবস্থার কথা বলে আমাদেরকে বারণ করতেই থাকেন। আমি ওনাকে অভয় দিলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শেষমেশ সেদিনের মতো চলেই আসতে হলো। বাড়িটা আর ঘুরে দেখা হলো না। সেদিন রাতে সানির সাথে আরো কিছু ঘটনা হয়েছিল কিনা সেটা জানানোটাও খুব জরুরি, কেননা সম্পূর্ণ না জেনে কোনো কিছুর গভীরে পৌঁছানো সম্ভব নয়। সানির সাথে সেদিন তার বন্ধু আব্রামও ওই বাড়িতে এসেছিল। আমি সানির খালাতো ভাইকে আব্রামের খোঁজ নিতে বলি আর আব্রামের সাথে দেখা করতে যাওয়াটারও ইচ্ছা প্রকাশ করি। সানির ভাই আমার থেকে 3-4 দিনের সময় নিয়ে আব্রামকে খোঁজে, কেননা সানির সাথে কথা বলে কোনো লাভ নেই। সে এখনো নিজের মধ্যে নেই। টোপ দিয়ে কাক শিকার করাই তার নেশা। কাক শিকার করে আর কাক নিয়ে বসেও থাকে। অবাক করা ব্যাপার হচ্ছে, আমি যেদিন সানিকে দেখতে যাই সেদিন ছাদে গিয়ে দেখি সানির হাতে কাঁধে অনেক বড় বড় 3টি কাক বসে আছে। পূর্ণবয়স্ক কাক যে এভাবে পোষ মানতে পারে এটা আমার অজানা ছিল। আমি সানির কাছে যেতেই কাক 3টি প্রচন্ড জোরে ডানা ঝাপটে উড়ে যায়। সানির সাথে সাথেই আমার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকায়। মুহূর্তের মধ্যে তার চোখ রক্তবর্ণ ধারণ করতে শুরু করে। আমাকে সানি বলে, তোর জন্য এরা চলে গেছে। আমি তোর কি হাল করতে পারি জানিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় এক্ষুনি। তুই এখানে থাকলে ওরা আমার কাছে আসবে না। এখান থেকে দ্রুত চলে যা, আর কখনো আসবি না। ভালো হবে না বলে দিচ্ছি। সানির কথাগুলো অস্বাভাবিক ছিল না মোটেই। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড পরিমাণ রাগান্বিত, কিন্তু তার কথাবার্তা ছিল কেমন শান্ত প্রকৃতির। এমন কিছুর অভিজ্ঞতা এর আগে আর কখনো হয়নি। অবাকই হলাম বেশ, কারণ সাধারণত যাদের সাথে এমন হয় বা অন্য অর্থে যাদের ওপর খারাপ কিছুর ছায়া থাকে তারা খুব রাগারাগি করে আর তাদেরকে আয়ত্তে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সানির ক্ষেত্রে এমন কিছু দেখলাম না। সারাদিন এভাবে ছাদে থাকে সানি। সানির মায়ের সাথে দেখা করলাম। আব্রামের খোঁজ পেতে পেতে সানির ব্যাপারে তথ্যগুলো আগেই সংগ্রহ করে নেওয়ার জন্য সেদিন গিয়েছিলাম সানিদের বাড়িতে। সানির মায়ের কথাগুলো আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। তিনি বলেন, সানির আচরণ স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক। আগের তুলনায় কথাও কম বলে, আর আমার চিকিৎসার ব্যাপারে এদিক সেদিক যাচ্ছে। তবুও কেমন যেন আমার কাছে অচেনা লাগে। কখনো মনে হচ্ছে এ আমার ছেলে নয়, কারণ আমার সাথে সে মাঝে মাঝে রোবটের মতো আচরণ করছে। হুঁ হাঁ কথা বলা ছাড়া আর তেমন কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে আমার জন্য নিজেই রান্না করে।
ভার্সিটির ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে সে আগে এটা করত। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করা ব্যাপার অন্যটা। আমরা খেতে বসলে আমি ওকে খাইয়ে পরে নিজে খাই। মাঝে মাঝে সে সম্পূর্ণ খাবার একাই খেয়ে ফেলে। আমাকে বলে আমার জন্য রান্না করেছে, কিন্তু আমাকে না দিয়েই খেয়ে ফেলে। এই জন্যই মাঝে মাঝে মনে হয় ও আমার ছেলে সানি নয়। কিন্তু যখনই এমন মনে হয় তখনই আবার এমন কিছু করে যার জন্য আমার আবার মনে হয় এটাই আমার ছেলে সানি। আমার খুব খেয়াল রাখে, রাতে নিজের রুমে পর্যন্ত ঘুমায় না, আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে থাকে, আমার যা যা প্রয়োজন এনে দেয়। আমার এই অবস্থা দেখে মাঝে মাঝে চোখের পানি ফেলে। সবকিছুই স্বাভাবিক। আগে অল্প অল্প রাগ করত, এখন সেটাও করে না। তবে বাসায় কোনো মানুষ এলে তাকে আবার পছন্দ করে না। আগে বাসায় কেউ এলেই খুশি হতো, এখন বিরক্ত হয়। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে তাহলে ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন। আমি জানি ওর মানসিক অবস্থাটা আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু ওনার কথাগুলো খুবই বিক্ষুটে লাগছিল। তবে এখানে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ কারো ওপর খারাপ কিছুর প্রভাব বা ভর করলে তার নিজের মায়ের জন্য চোখের পানি ফেলার কথা না। মানে সম্পূর্ণ ভর এখনো করতে পারেনি। আবার মনে অন্য সন্দেহ হচ্ছে, ইচ্ছে করে সানি এসব করছে না তো। সাথে সাথেই তার সাথে কাকের বন্ধুত্বের কথা মনে হয়ে গেল। আর সেদিন রাতে সানির মায়ের সাথে দেখা করে সেই ছায়ামানবের কথাও মনে চলে এলো। সে ইচ্ছা করে এমন কিছু করছে না তাহলে। আসলে আমার মাথাটাও কাজ করছে না। আমি আজ পর্যন্ত যা দেখেছি সবকিছুই কেমন যেন বিপরীত লাগছিল। সানির সাথে কোনো কিছুই কেমন মেলাতে পারছিলাম না। আমার হাতে শুধু এখন সানির সমস্যাই নেই, সাথে আরো দুটি সমস্যা আছে। আমি কোনো দিকেই মন দিতে পারছিলাম না। ভাবছিলাম ওই দুটি সমস্যার সমাধান দ্রুত করে ফেলতে পারলে সানির সমস্যায় মন দেয়া সহজ হবে। এমন কথায় পরে আসি। প্রায় 1 সপ্তাহ পর সানির খালাতো ভাইয়ের কোনো দেখাই নেই। মনে মনে বেশ চিন্তায় পড়ে গেলাম। আজ 9ম দিন। সানির ভাই আব্রামের খোঁজ নিয়ে এসেছে। বাইরে একটি স্থানে আব্রামের আমাদের সাথে দেখা করতে আসার কথা। আমরা নির্ধারিত স্থানে গিয়ে দেখি সঠিক সময়ের আগেই সে উপস্থিত। আব্রাম সানির এমন অবস্থা সম্পর্কে অবগত ছিল কিনা তা আমার জানা নেই। তার সাথে কথা বললেই বুঝতে পারবো যে সে কিছু জানে কিনা। তার বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি সে সানির বর্তমান অবস্থার ব্যাপারে কিছু জানে কিনা। সে কোনো উত্তর না দেয়ায় আমি তাকে সব জানাই। আমি তাকে সব জানানোর পর লক্ষ্য করি সে বেশ ভয় পাচ্ছে। সে আমার কথা শুনে আমাকে বলে সে সবই জানে। সানির সাথে সে দেখাও করেছে, কিন্তু ভয় নাকি সে কাউকে কিছু বলেনি। আর সানির সাথে সব রকমের যোগাযোগ বন্ধের পাশাপাশি নিজেকে সবার থেকে আড়ালও করে রেখেছে। কিন্তু নিজেকে আড়াল করলেই কি সব সমস্যার সমাধান হয়? হয় না। আব্রাম জানায় সানির সাথে যেদিন দেখা করেছিল সেদিন সে প্রচন্ড ভয় পেয়েছিল, আর তার ভয়কে আরো বাড়িয়ে দেয়া হচ্ছে কোনোভাবে। কিভাবে সেটা বলেনি। আব্রামের বাবাও বেশ চিন্তিত। সানির ভাই আব্রামের বাবার সাথে এখন পর্যন্ত ঘটা সব ঘটনায় শেয়ার করেছেন। তিনি জানতেন সানির সাথে আব্রাম কিছুদিন আগে সানির বাবার ওই বাড়িতে গিয়েছিল। তারপর থেকে সে ভয় পেতে শুরু করে। আর তাই আব্রামের বাবা আমার সাথে দেখা করতে চেয়েছেন। কারণ আমার অজানা। জানার উপায় একটাই, ওনার সাথে আমাকে দেখা করতে হবে। আমি সানির ভাইকে জানাই আমি 2 দিন পরেই যাব আব্রামের বাড়িতে। 2 দিন কেটে যায়। এই 2 দিনে কিছু ছোট ছোট ঘটনা প্রত্যক্ষ করেছে সানির ভাই। না, এগুলো তার সাথে ঘটা কিছু নয়। তাকে আমি জানিয়েছিলাম আমার বাকি 2 সমস্যা আমি সমাধান করে ফেলতে যাচ্ছি। তারই প্রেক্ষিতে কিছু ছোট ছোট ঘটনা এগুলো। এসব বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। সানির ভাই আমার বদলে এই সমস্যার সমাধানের জন্য আমার বাবাকে চাচ্ছিলেন মনে মনে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোনো উপায় তো ছিল না। আর তাই আমার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। আস্তে আস্তে তার ভরসা বাড়তে থাকে। অবশ্য এর কারণও আছে, কারণ জানবো একটু পরে। আমি সানি ভাইয়ের সাথে চলে যাই সানির বন্ধু আব্রামের সাথে দেখা করার জন্য। আব্রামের বাসায় গিয়ে আমি তার রুমে যাই। আমাকে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তার কাছে সেদিনের ঘটনাটি জানতে চাইলে সে বলে, সেদিন রাতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। আমার এমনিতেই খুব ভালো ঘুম হয়। আমি সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করায় ক্লান্ত ছিলাম, তাই শুয়েই ঘুমিয়ে যাই। মাঝরাতে একবার প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উঠি। আশেপাশে বেশ কিছু কাকের ডাক কাঁকা শুনতে পাচ্ছিলাম। স্বাভাবিকভাবে নেই আমি এসবে পাত্তা না দিয়ে আমি নিজের মতো এসে ঘুমিয়ে পড়ি। সকালে সানির রুমে গিয়ে মৃত কাক দেখে বেশ অবাক হই। রাতে কাকের আওয়াজ শুনেছিলাম জন্য ব্যাপারটিকে তেমন একটা সন্দেহজনক মনে হয়নি আমার। ভয় তখন লাগে যখন সানির বাড়ির রক্ষণাবেক্ষক রমিজ মিয়া এই বাড়িতে আমাদেরকে আর না থাকার জন্য চোরাচুরি করেন।
আমি পুরাতন বাড়ি নিয়ে এমন রহস্যজনক অনেক কিছুই শুনেছি, তাই ভয় পাচ্ছিলাম। বাসায় এসে বাবাকে বাড়ির ব্যাপারটি বলি। বাবাও কিছুটা অবাক। জানালাবিহীন রুম, বন্ধ রুম, এসব শুনে বাবাও আমাকে সেখানে যেতে নিষেধ করে দেন। এর কয়েকদিন পর পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর আমি বেশ কিছু স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমার সামনে প্রায়ই দিনই কাক চলে আসে। কাকের চোখ থাকে একেবারে লাল। স্বপ্নটা সবসময় চাঁদনি রাত নিয়েই দেখতাম। স্বপ্নে আমি দেখতাম আমি সানির বাবার সেই বাড়িতে আছি, আর জানালা দিয়ে চাঁদের আলোয় গাছের বিভিন্ন স্থানে কাক বসে থাকতে দেখতাম। একেবারে কালো দেখা যেত, কেননা কাক এমনভাবে গাছে বসে থাকতো যে তার ঠিক অপর দিকেই চাঁদের অবস্থান থাকতো। কাকের অবয়বটা শুধু দেখা যেত, আর সাথে জ্বলতে থাকা লাল টকটকে চোখ। একটা পাখির চাউনি যে এত ভয়ঙ্কর হতে পারে তা কোনোভাবেই আমার জানা ছিল না। স্বপ্নগুলো দেখে আমি প্রতিনিয়ত ঘুম ভেঙে উঠতাম। আমি কিছুতেই এসব ভুলতে পারতাম না। সারাক্ষণ আমার মাথায় এসব ঘুরতে থাকতো। সানির সাথে এসব নিয়ে আলোচনা করার জন্য আমি তার বাসায় গিয়েছিলাম। সানি ওর মায়ের সাথে আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছে। ওর মা চলে গেলেও যে ও বাজে ব্যবহার করেছে এমনটা নয়। ওর মা চলে গেলে ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়। ওর চোখ লাল হয়ে যায়, রাগে গজগজ করতে থাকে। আমাদের সাথে কিছুটা কথাবার্তা হয় স্বাভাবিকভাবেই। কথা বললে মনে হয় ও আসলেই সানি, কিন্তু তার চেহারা অন্য কথা বলে। এরপর থেকে আমার ভয় বেড়ে যায়। স্বপ্ন বদলে যেতে শুরু করে। আমি স্বপ্নে দেখি আমার লাশ পড়ে আছে সানিদের বাসায়, আমাদের দেখা সেই বন্ধ ঘরের ভেতরে, আর আমার সেই লাশ জল জলে চোখে কাকগুলো ঠুকরে ঠুকরে যেন খাচ্ছে। আব্রাম আরো কিছু কথা বলার আগে আমি তাকে থামিয়ে দিই। বলি, বন্ধ ঘরের ভেতর মানে? তোমরা ওই ঘর খুলেছিলে কোনোভাবে? আব্রাম চুপ করে বসে আছে, মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছে না। আমি একটু ধমকের সুরে বললাম, কি হলো, কথা বলছো না যে? কথা বলো। তোমার চুপ থাকা তোমার জন্যই হানিকর হতে পারে, তা কি তুমি জানো না? যা জিজ্ঞাসা করলাম উত্তর দাও। আমার কথা শুনে আব্রাম মানে মানে শুরু করলো। সাথে সাথে আব্রামের বাবা তাকে বাঘের মতো গর্জন করে ধমক দিয়ে তাকে সত্যি কথা বলতে বলে। আব্রাম কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ, আমরা দরজা খুলেছিলাম। রমেশ মিয়ার কাছে চাবি ছিল না, তাই জন্য পাথর দিয়ে আঘাত করে তালা নষ্ট করেছিলাম। সানি আমাকে বারণ করেছিল, বলেছিল বাড়ি বিক্রি করার জন্য দরজা খুলতে হবে, এটা তেমন জরুরি বিষয় নয়, জায়গা মেপেই বিক্রি করা সম্ভব। কিন্তু আমি শুনিনি। আমি তাকে বলেছিলাম ভেতরে কি আছে না আছে না জানলে বাড়ি বিক্রি করার সময় সমস্যা হতে পারে। সানি বারবার বলেছিল পরে লোক লস্কর এনে খুলবে দরজা, কিন্তু আমার জোরাজুরিতে সে দরজা খুলতে রাজি হয়। ওই রুমের ভেতর তেমন কিছুই নেই। একটা টেবিলের চারপাশে 4টা বেঞ্চ, আর টেবিলের ওপর কালো কাপড় দিয়ে ঢাকা। দেয়ালে কালো কাপড় জড়ানো। আমরা সেগুলো সরিয়ে দেখি কি সব নকশার মতো আঁকা। ওই দরজা আমরা যে খুলেছি রমিজ মিয়াও জানতো না। আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি কেন সানির সাথে এমন কিছু হচ্ছে। আমি আগেই আন্দাজ করেছিলাম দরজাটা খোলা হয়েছে, কিন্তু মনে মনে চাচ্ছিলাম আমার আন্দাজ যেন ভুল হয়। আমি যেন শুনি ওই দরজাটি খোলাই হয়নি, কিন্তু আমি যা চাচ্ছিলাম না তাই আমাকে শুনতে হলো। আমি আব্রামের রুম থেকে বেরিয়ে আসার সময় আব্রাম কান্না শুরু করে। আমাকে বলে তার ভুল হয়ে গেছে এবং এসব কিছু থেকে সে মুক্তি চায়। আমি তাকে বলি, দেখো, তোমরা যা করেছো সেটা যে কত বড় ভুল করেছো সেটা আমার ক্ষমতা থাকলে আমি তোমাদের বুঝিয়ে দিতাম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ করে নিয়ে এসেছো। ওই বাসার ইতিহাস খুব খারাপ। কালো জাদু করা হতো ওই রুমে। ওই বাড়িতে সানির দাদি স্বেচ্ছায় সানির বাবাকে বাঁচানোর জন্য জীবন দান করেছিলেন। ওই বাড়িতে সানির পরিবার ছাড়া কারো থাকার অনুমতি ছিল না, কিন্তু একটি সমস্যার জন্য সানির বাবাকে বাঁচাতে তার মাকে মৃত্যুবরণ করতে হয়। এরপর থেকে সানির বাবাও ওই বাসায় আর থাকতে পারেননি। ওই বাড়ি শয়তানের। সানির দাদা নিজে ওই বাড়ি শয়তানকে দান করেছিলেন। সানির মা মারা যাওয়ার পর ওই কথাটি শুধু রমিজ মিয়ার বাবা আর আমি জানি। রমিজ মিয়াকে তো চেনো, ওনার বাবা আমাকে বলেছেন এই কথা। সানির দাদা ওই বাড়ির শয়তানকে দান করেছিলেন, কেননা ওই বাড়ির ওই রুমে শয়তানের বাস। ওই বাড়িতে কেউ থাকতে পারে না। সানির বাবাকে বাঁচানোর জন্য সানির দাদি মারা যাবার পর সানির বাবার কিছু সমস্যা হতে থাকে। সানির বাবার বেঁচে থাকার কথা ছিল না। তাকে বাঁচানোর জন্য হুজুরের পরামর্শে তাকে সাথে নিয়ে সানির দাদা শয়তানের সাথে চুক্তি করে। এই জন্যই সানির বাবা বারবার বলছিল তার নাম থাকলেও ওই বাড়িটি তার নয়। আমার কথা শোনার পর আব্রামের বাবা সবটা জানার জন্য আগ্রহী হয়ে পড়েন। তাকে আমি সব খুলে বলতে যাব, এমন সময় তিনি আমাকে বলেন তার বাসায় একজন লোক আসবে যার এসব জানা খুব জরুরি। উনি কিছুটা ইতস্তত বোধ করেই কথাটি বললেন। আমি তাকে কে আসবে জিজ্ঞেস করায় তিনি আমাকে অপেক্ষা করতে বললেন।
আমাকে অপেক্ষা করতে বলে তিনি উঠে যান। আসার সময় আমার জন্য চা নাস্তা পাঠিয়ে দেন। আমি চায়ে চুমুক দিতে যাব এমন সময় বাসার দরজায় ঘন্টা বেজে ওঠে। আব্রামের বাসায় কাজের লোক দরজা খুলে দেন। কালো আলখাল্লা পরিহিত একজন ব্যক্তি, গলার ওপর দিয়ে সাদা একটি কাপড় বুকের দুই পাশে ঝুলে আছে, গলায় একটি রূপালী চেইন পরা, যার সম্মুখে লাগানো খ্রিশ্চিয়ানের ক্রস। হাতে ক্রস নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আসসালামু আলাইকুম। আমি বেশ খুশি হলাম অন্য ধর্মের একজনের কাছ থেকে সালাম পেয়ে। আমিও খুশি হয়ে ওনাকে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আব্রামের বাসার কাজের লোক ওনাকে বসতে বলে আব্রামের বাবাকে ডাকতে চান। আমি সেই খ্রিশ্চিয়ান ব্যক্তি বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কথা বললাম, পরিচয় দেয়া নেয়া করলাম। আব্রামের বাবা ততক্ষণে চলে এলেন। খ্রিশ্চিয়ান ব্যক্তির কাছে ইশারা করে বললেন, আপনার সামনে বসা ব্যক্তিটি একজন প্রেস্ট। তিনি আমাদের জীবন বাঁচানোর জন্য অনেক বড় অবদান রেখেছেন। খুব ভালো একজন মানুষ। ওনার কর্মদক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, থাকবেই বা কেন। আজ এই সুস্থ স্বাভাবিক জীবনের পেছনে ওনার অনেক অবদান। বলতে পারেন আমাদের পরিবারেরই একজন উনি। ফাদার বা প্রিস্টের কর্মদক্ষতা নিয়ে কেন আব্রামের বাবার সন্দেহ নেই সেই বিষয়ে তিনি আমাকে তার অতীতের একটি ঘটনা বলেন। এসব কথা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখে না বিধায় আমি এসব নিয়ে বাড়তি কিছু বলছি না। প্রতিটি মানুষেরই অধিকার তার নিজ ধর্ম পালন করার, আর সেই খ্রিশ্চান ব্যক্তিটিকেও মোটেও অবিশ্বাস হয়নি আমার। অবশ্য এর কোনো কারণও নেই। যদিও আমরা ভিন্ন ধর্মের, তবুও পরস্পরের প্রতি থাকা সম্মান থেকেই এই কথাটি বলছি। সব শেষ কথা হলো, আমি সম্পূর্ণ ঘটনাটি দুজনকেই খুলে বলি। আমার কথা শুনে আব্রামের বাবার মুখ ভয়ে শুকিয়ে যায়। আব্রামের কি হয়েছে তা বোঝার জন্য আসা প্রিস্ট আব্রামের বাবাকে বলেন, আমার মন বলছে এটা অনেক বড় সমস্যা। আমি হুজুর ভাইয়ের কাছে অনুমতি না নিয়েই বলছি। সময় খুব কম, কারণ আমার বিশ্বাস উনি এ ব্যাপারে অবশ্যই অবগত আছেন। আমি চাই সানির সাথে দেখা করতে, কেননা আব্রামের এই অবস্থার পেছনে সানির বাড়ির এবং তার পরিবারের ইতিহাস একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। সানিকে সারিয়ে তুলতে পারলে আব্রাম সেরে যাবে। আব্রামের জন্য হলেও সানিকে আগে সারাতে হবে। তাই আমি হুজুর ভাইয়ের কাছে অনুরোধ করছি আমাকে সানির সাথে দেখা করতে নিয়ে যাবার জন্য। আমরা প্রত্যেকেই নিজেদের মতো চেষ্টা করলে কোনো ক্ষতি তো নেই। এতে করে কারো যদি উপকার হয় তাতেই আমাদের সকলের সফলতা। আমি কি কিছু ভুল বললাম ভাই? আমি ফাদারের কথার সাথে একমত প্রকাশ করি, কেননা আমি তো আমার চেষ্টা চালিয়ে যাবই, সাথে ফাদারও যদি চেষ্টা করেন আর তাতে যদি সানির উপকার হয় তাহলে তো এটা অবশ্যই ভালো ব্যাপার। সব দিক বিবেচনা করেই আমি ফাদারকে নিয়েই সানির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আব্রামের বাবা যাই হয়ে যাক না কেন ওনাকে সব জানাতে অনুরোধ করেন। আমি ওনাকে কথা দিয়ে ফাদারকে নিয়ে বের হয়ে আসি। সানির বাড়িতে যাবার সময় সানির মা সানির রুমে যা যা দেখেছেন আর সানির সাথে যা যা ঘটেছে এবং ঘটছে সব ওনাকে খুলে বলি। বাড়িতে এসে ফাদার সানির মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই একা সানির রুমে গিয়ে তার সাথে দেখা করেন। সানির সাথে দেখা করে এসে তিনি আমার আর সানির মাকে বলেন, আমার মনে হচ্ছে ইতোমধ্যেই বেশ দেরি হয়ে গেছে। সব থেকে অবাক হলাম সানির চেহারায় রাগ, কিন্তু কথাবার্তা বেশ স্বাভাবিক। এটা আমার ভয়ের কারণ, কেননা এসব সচরাচর দেখা যায় না। আর এই দুটির অর্থ হতে পারে হয়তো সানির সাথে থাকা অপবিত্র শয়তান বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, নয়তো সে সানিকে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাবু করতে পারেনি। কিন্তু কোনটা সঠিক তা আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যেই যত দ্রুত সম্ভব সানির ওপর একটা প্রাথমিক এক্সারসিজম করতে চাচ্ছি, আর আমি এই জন্য আপনাদের অনুমতি চাচ্ছি। ওনার কথা শুনে সানির মা বলেন তার ছেলের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার জন্য তিনি সবকিছু করতে রাজি। আমিও কিছুটা স্বস্তি পেলাম এই ভেবে যে আমি কিছুটা সময় পাবো এখন আমার বাকি 2 কেস সমাধান করার, আর রমিজ মিয়ার বাবার সাথে আরও একবার দেখা করা দরকার সবকিছু ঠান্ডা মাথায় শুনে তা বোঝার জন্য। তাই আমি ফাদারকে বলি, আপনি 1 সপ্তাহ দয়া করে সানিকে দেখুন। আমার আরো কিছু ব্যাপারে পরিষ্কার ধারণার প্রয়োজন, আর আমার ওপর আরো 2টি পরিবার ভরসা করে আছে। তাদের সমস্যা খুব বেশি জটিল নয়। আমি সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করে সানির ব্যাপারে সম্পূর্ণ মনোযোগ প্রদান করব। সেই অনুযায়ী আমি কাজ শুরু করার আগে আমার এই ঘটনার আরো গভীরে যাওয়া দরকার। সেই কারণেই আমি আমার রাস্তায় সেসব জানার চেষ্টা করব বলে সানির মা ও ফাদারকে সবকিছু জানিয়ে বিদায় নিয়ে আসলাম। কিন্তু সানির সমস্যা সমাধানের আগে আমার হাতে আরো 2টি জিন ঘটিত সমস্যার কাজ রয়েছিল, যেগুলো আগে করা আমার জন্য বেশ জরুরি ছিল। প্রথম কাজটা করতে আমার প্রায় অর্ধেক দিন সময় লেগেছিল। এর পরের কাজটা ছিল 5 দিন পর, আর এর মাঝে আমি সেই কাজের প্রস্তুতি নিয়ে সানির বিষয়ে জানার চেষ্টা করি আল্লাহর গায়েবী মাধ্যমের দ্বারা। কিছু জিনিস জানতে পারি আমি। 4 দিন পার হয়ে যায়।
5 নম্বর দিন সকালে আমি আমার সকল জিনিসপত্র নিয়ে পরের কাজের জন্য বের হব, এমন সময়ে সানির খালাতো ভাইয়ের চিৎকার শুনতে পাই আমি আমার বাসার সামনে। আমি দরজা খুলে দেখি সানির ভাই হাঁপাচ্ছেন আর বলছেন, হুজুর, সানির অবস্থা খুব খারাপ, হিন্দি আর সংস্কৃতিতে কথা বলেও, একদম মরার মতো ঘুমাচ্ছে, বাঁচানোকে। আমি ওনাকে শান্ত করে বলি, ভাইজান, আমার একটা কাজ আছে, আমি সেটা থেকে আমার মনোযোগ সরতে চাই না। আপনি চাইলে আমার সাথে আসুন, আমার কাজ শেষ হবার পরে আমি আপনার কথা শুনবো। সানির ভাই আমার সাথে চলে এলেন। 2 দিন ব্যাপী আমি কাজ করলাম, আল্লাহর রহমতে সফল হয়ে গেলাম। এরপর আমি সেখান থেকে সানিদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এদিকে আমার কাজ দেখে সানির ভাইয়ের আস্থা যেন আমার উপর আরো বেড়ে গিয়েছিল, যা আমি পরে আপনাকে জানাবো বলেছিলাম। উনি আমাকে গত 7 দিনে কি হয়েছিল জানাতে চাইলে আমি ওনাকে বলি সানিদের বাসায় গিয়ে সব শুনবো। সানির খালাতো ভাইয়ের সাথে আমি সানিদের বাসায় যাই, সানি ও সানির আম্মির সাথে দেখা করার জন্য। কিন্তু এবার ওদের বাসায় গিয়ে আমি যা দেখলাম, সেই দৃশ্যগুলো কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল রোদ উঠলেও রোদ এই বাড়িতে আসে না। ঠান্ডা আর নিস্তব্ধ বাসা। সানির মা ভয়ে রুমের এক কোনায় বসে জিকির করছিলেন। সানির রুম বন্ধ। সানিদের বাসার ড্রয়িং রুমে একজন হিন্দু তান্ত্রিক বসে আছেন, যাকে আমি আগে কখনো দেখিনি। আমি সানির খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম, এমন কি হয়ে গেছে এই কয়দিনের মাঝখানে? সানির খালাতো ভাই বললেন, হুজুর, এই 7 দিনে অনেক কিছু ঘটেছে। সানিকে আসলে কোন শয়তান আর কোন ধর্মের শয়তানে ধরেছে কিছুতেই বুঝতে পারছি না, দয়া করে সাহায্য করেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি আমাকে 7 দিনের ঘটনা বর্ণনা করলেন। 7 দিন আগে আপনি আপনার কাজ করে যাওয়ার পর ফাদার তার কাজ করতে ব্যর্থ হন। এর পরদিন রাতের ঘটনা, আমি খাওয়া দাওয়া শেষ করে খালাজানকে বলি সানির জন্য খাবার বেড়ে দিতে। সানির জন্য খাবার বেড়ে খালাজান আমাকে ডাক দেন। আমি খাবার নিয়ে সানির ঘরে প্রবেশ করতেই কিছু শব্দ শুনতে পাই, যেমনটা যে কোনো হিন্দি হরর ফিল্মে হয়ে থাকে, মানে সংস্কৃত ভাষা বা উচ্চারণ আমি কোনো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সানি তার রুমে থাকা খাতা আর কলম নিয়ে খাতায় কিছু একটা লিখলো আর আমাকে হাতের ইশারায় ডেকে সেই খাতাটা দেখালো। সংস্কৃত ভাষায় কিছু লেখা। আমি একজন মুসলিম, সংস্কৃত আমি পড়তে জানি না, সেজন্য সেদিন রাতটুকু কষ্ট করে নির্ঘুম পার করে পরদিন সকালে আশেপাশের মন্দিরের খোঁজে বেরিয়ে পড়ি। অনেক মন্দিরে গিয়েও কোনো উপকার পাইনি। পুরোহিতগণ ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। অবশেষে আমি একটা মন্দির পেলাম, যার বাইরে একজন ফকির বসেছিলেন সাধুর বেশে। ওনাকে আমি লেখাটা দেখালাম। উনি আকাশের দিক থেকে মুখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বালক, এটা দুষ্টের সচেতনতার বাণী। ও তোমাদের সাবধান করছে আর তোমাদের সাথে চ্যালেঞ্জ করছে। এই লেখা কে লিখেছে, কার উপর সেই দুষ্টু আসর করেছে, প্রাণ সংকট তার। আমি তান্ত্রিককে সবকিছু খুলে বললাম। তান্ত্রিক সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বললেন, হে ভগবান, দয়া করো সেই অবুঝ বালকের ওপর। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন করণীয় কি? উনি বললেন, উনি আমার সাথে যাবেন, কিন্তু কাজ হবার পর তাকে 3টা গোটা পাঠা আর 7টা কালো মোরগ দক্ষিণা দিতে হবে। যেহেতু আমি ওনাকে চিনি না, সেহেতু আমি ওনাকে বিলিভ করতে পারলাম না। আমি ওনাকে বললাম, সাধু বাবা, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আগে আপনার কাজ করার প্রক্রিয়া আমি দেখব। উনি হাসলেন আর বললেন, বালক, আমার উপর ভরসা রাখতে পারছিস না? তরিকা দেখবি আমার কাছে? তবে চল ভেতরে। রোজ এই মন্দিরে অনেক মানুষ আসে যাদের তোর ভাইয়ের মতো সমস্যা আছে। তুই বলবি কাকে সুস্থ করতে হবে, আমি তাকেই সুস্থ করব, চল। এই কথা শুনে আমি সাধু বাবার সাথে ভেতরে চলে গেলাম। 4-5 জন রোগী সেখানে ছিল। আমি একটা 6 বছরের বাচ্চাকে সিলেক্ট করলাম। সাধু বাবা তাকে এনে একটা গোল চক্রের মাঝখানে বসালেন। হিন্দিতে প্রশ্ন করলেন যে তার নাম কি। ছেলেটা অন্যরকম স্বরে বলল সে বলবে না। সাধু বাবা তার কপালে তিলক এঁকে কিছুটা মন্ত্র পড়ে ছেলেটার দিকে ছুঁড়ে মারলেন। ছেলেটার মনে হলো যন্ত্রণায় লাফানো শুরু করলো। এক পর্যায়ে 2 জন এসে ছেলেটাকে ধরে ফেললেন আর সাধু তার কাজ করতে লাগলেন। আগুনের তাপ দেয়া, মারধর, রোদে দাঁড় করিয়ে রাখা, সবকিছু করার পর ছেলেটি সুস্থ হয়ে যায়। এরপর ছেলেটার বাবা দক্ষিণার জিনিস কিনতে চলে যান আর ছেলেটা মন্দিরে ভগবানের মূর্তির সামনে বসে থাকে। এরপর আমি সাধুকে আমাদের বাসায় নিয়ে আসি। বিকেল হয়ে যায় তখন। সন্ধ্যা নামতে সাধু বাবা ধূপ জ্বালিয়ে সারা ঘরে ছড়িয়ে দেন। ধূপ ছড়ানোর পর সাধু বাবা আমার কানে কানে বললেন, শোনো, এই ছেলের সাথে 1 না 2 না অনেক শয়তানের বাস। এই ছেলে বাঁচবে কিনা সন্দেহ, তবে আমি চেষ্টা করব। আমাকে ওর ঘরে নিয়ে চলো। আমি ওনাকে সানির ঘরে নিয়ে গেলাম। সানি সাধু বাবার দিকে তাকিয়ে ভারী পুরুষ কণ্ঠে বলল, তব মৃত্যু ও মম প্রণাম। কিরে সাধু, তুই বুঝিসনি আমি কি বলছিলাম? এই কথা শুনে আমি সাধুকে জিজ্ঞেস করি, সানি যে কথাটা বলল এর অর্থ কি? সাধু বলল,
তোমার মরণ হবে আমার জীবন পুনরুত্থান। অর্থাৎ শয়তানের পুনরুত্থান হবে, যে শয়তান এতদিন যাবৎ সানির বহু পুরাতন পৈতৃক ভিটেতে বন্দী, মানে কারো জীবন যাবে। এই কথাটাই শয়তান বলছিল সাধুকে। এরপর সাধু আমাকে বলল, তুমি আমার সাথে এসো, ওর হাত পা বাঁধবো, আমার হাতে বভূত আছে, ও কিছু করতে পারবে না, এসো। আমি ভয়ে ভয়ে সাধুর সাথে গিয়ে সানির হাত পা বাঁধলাম। ও আসলেই কোনো বাধা দেয়নি। এরপর সেই সাধু সিঁদুরের বভূত আর কিসে যেন গুড়া সানির শরীরে মারতে লাগলো, আর সংস্কৃত ভাষায় কি যেন পড়তে লাগলো। অনেকে বলে উনি নাকি হনুমান চল্লিশা পড়েছিলেন, আর অনেকে বলেন অন্য কিছু, আমি আসলেই জানি না। ওনার মন্ত্র পড়া শেষ হলে সানি নিজের হাতের বাঁধন খুলে নেয়, আর আবারও সেই বিভৎস গলায় বলে, শোন সাধু, তুই কেন, তোর মতো হাজার সাধু আমার কিছু করতে পারবে না। আর মাত্র কয়েকদিন, এরপর আমি এর আত্মা নিয়ে যাব, পুনরুত্থান করব এই দেবতাকে, এই পরিবারের সকলের আত্মা নিয়ে যাব, কথা দিলাম। এই বলে সানি অজ্ঞান হয়ে যায়। সেই যে অজ্ঞান হলো, আর চোখ খোলেনি। এর মাঝে আরো 4 দিন কেটে যায়, কিন্তু সানি যেন মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে। শ্বাস নেয় কিন্তু যেন জান নেই। এদিকে সেই সাধু বাবা রোজ সন্ধ্যা এসে সানিকে দেখে যায়, আর নানান রকমের মন্ত্র পড়ে সানিকে জাগাবার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সন্ধ্যা হলেই ঘরের চারপাশে কাক এসে জড়ো হয়। বিভিন্ন প্রাণীর আওয়াজ পাওয়া যায় আশেপাশে। মনে হয় যেন কোনো জঙ্গলের মধ্যে আটকে গেছি আমরা, আর জঙ্গলের ভেতরে আমাদের মেরে ফেলার প্রস্তুতি চলছে। এদিকে সানির শরীর সাদা হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে গিয়েছিলাম 2 দিন আগে, এর আগের 5 দিনে এত কিছু হয়ে গেছে। এর মাঝে ফাদারও তার কাজ করে যাচ্ছেন রেগুলার। ফাদার এলে মাঝে মাঝে সানি ওঠে, আবার মাঝে মাঝে ঘুমায়। আমি সানির ভাইকে ফাদারের কাজের সম্পূর্ণ বর্ণনা বলার জন্য অনুরোধ করলাম। সানির ভাই আমাকে ফাদারের কাজের বর্ণনা দিলেন। আপনি যাবার দিন রাতের বেলা ফাদার প্রাথমিক এক্সোরসিজম করেন বলে চার্চ থেকে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন বলে জানান। উনি চলে যাবার পর আমরা আমাদের জীবনের এই করুণ অবস্থা ভেবে আল্লাহর নিকট দোয়া করতে থাকি। প্রায় 30 মিনিট পর ফাদার ফিরে আসেন। উনি এসেই সানির ঘরে চলে যান এবং সানির সামনে বাতাসে ক্রস আঁকলেন আর বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। ইন দ্য নেম অফ গড। উনি বাইবেলের ভার্স পড়া শেষ করে ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমার নাম বলো এই ছেলেকে যারা পজেস করেছো। সানি কোনো সাড়া না দিলে ফাদার এবার হোলি ওয়াটার বের করে সানির ওপর ছুঁড়ে মারেন, আর সানি হুট করে বিছানায় বসে পড়ে আর ফাদারকে বলে, God, who is God? You shouldn't pray for God. Pray for the devil. I am devil. এই কথা শুনে ফাদার বুকে ক্রস আঁকেন, আর সানি আবার বলে, কি এক্সারসাইজ করবেন ফাদার? ভালো কথা, করুন না, মানা করছে কে? কত সুন্দর একটা সময়, সন্ধ্যা হচ্ছে, বাতি জ্বলছে, আগরবাতির কি ঘ্রাণ, আহা! করুন করুন, এক্সারসাইজ করুন, আমি প্রস্তুত। কি কি প্রশ্ন করবেন একটু বলবেন? এই সময় এই সব কথা বলে সানি হো হো করে হেসে দিল। ফাদার অবাক হয়ে গেল এইসব কথা শুনে। উনি রুম থেকে বাইরে এলেন। ওনাকে কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল। ওনার সাথে কি হয়েছে জিজ্ঞেস করতে উনি বললেন, আমার জীবনে আমি এমন কোল্ড ব্লাডেড ডেভিল আগে দেখিনি। আমার বাইবেলের ভার্সের কোনো প্রতিক্রিয়া ওর মাঝে নেই। ও এক্সারসাইজটা এনজয় করছে, কিভাবে সম্ভব? আমি ফাদারকে বললাম, ফাদার এমন তো হতে পারে এক্সারসাইজ করলে সে হেরে যাবে, তাই ওর ওপর প্রতিক্রিয়া হচ্ছে না, এমন অভিনয় করছে যেন আমরা এক্সারসাইজ না করাই। ফাদার বললেন, সানির চোখের দিকে দেখেছেন উনি, শয়তানের চোখ, ডিটারমাইন্ড, যা নিতে এসেছে তাই নিয়ে যাবে, এমন একটা অনুভূতি। আমি ফাদারকে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর ফাদার বললেন, চলেন ভাই ভেতরে যাই, যা করতে এসেছি করে ফেলি। আমি ফাদারের সাথে ভেতরে চলে যাই এক্সারসাইজের জন্য। ফাদার এবার ভেতরে ঢুকতেই সানি বলল, তুই অনাথ, তুই অনাথ না? অনাথ আশ্রমে বড় হয়েছিস না? তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছেন। তুই তো অপয়া। তোর বাবা তোকে অপয়া বলে রাস্তায় ফেলে দিয়েছিল না? তুই তো জানিস না। আমি কিন্তু ঠিকই জানি, আসলে তোর বাবা নিজেও একটা শয়তান ছিল, কিন্তু মানুষ রূপে। তোর মা তো মরেছে তোর বাবার অত্যাচারে, তুই তো তারই সন্তান। এখন তোর বাবা যেভাবে তোর মাকে মারতো, তুই আমাকে মারবি? তারই তো রক্ত তুই, তাই তো করবি তুই। এইসব কথা শুনে ফাদার হুঁশ হারিয়ে ফেলেন আর দৌড়ে গিয়ে সানির গলা টিপে ধরে ওকে চুপ থাকতে বলেন। আমি ফাদারকে ছাড়িয়ে নিয়ে কাজে মনোনিবেশ করতে বলি। ফাদার নিজেকে সামলে ওনার এক্সোসিজমে মনোযোগ দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সম্পূর্ণ এক্সোসিজমের সময়ে সানি হাসছিল আর গান গাইছিল। আসলেই এক্সোসিজমের কোনো প্রভাব তার উপরে পড়ছিল না। ফাদার হার মেনে রুম থেকে বেরিয়ে আসেন, অসুস্থ অবস্থায় চার্চে ফিরে যান।
উনি ঘর থেকে বের হতেই সানির রুমে অট্টহাসি ভেসে আসে। গডের সার্ভেন্ট হেরে গেছে, পালাচ্ছে গডের সার্ভেন্ট। এর পরদিন থেকে প্রতিদিন সকালে ফাদার এসে সানির মাথায় হলি ওয়াটার লাগিয়ে দিয়ে যান, সানির রুমে ক্রস এঁকে দিয়ে যান। ওনার ভাষ্যমতে শয়তানকে উনি কিছু সময়ের জন্য বেঁধে রেখেছেন এসব করার মাধ্যমে। উনি আপনার আশার অপেক্ষায় আছেন হুজুর। এদিকে তান্ত্রিক বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের কাজ করেন। ফাদার এলে মাঝে মাঝে সানি জেগে ওঠে, 2-1 মিনিট ফ্যাল করে তাকিয়ে দেখে রুমে কি হচ্ছে, তারপর আবার ঘুমিয়ে যায়। হুজুর, কি করব আমরা, আপনিই বলুন। হুজুরের সাথে কথা বলতে বলতে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম আমরা। দরজা খুলে দেখি ফাদার এসেছে। ফাদার হুজুর একে অপরকে সালাম দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসলেন। ফাদারকে দেখে মনে হচ্ছিল হুজুরকে দেখে উনি কিছুটা স্বস্তি বোধ করছিলেন। এদিকে তান্ত্রিক ওনাদের সাথে পরিচিত হলেন। এরপর ফাদার হুজুরকে ওনার কাজের কথা আর উনি কি বুঝলেন সেগুলো বললেন। তান্ত্রিক নিজের কাজের কথা বললেন। এরপর হুজুর বললেন, ভাইজানেরা, কি মনে হয় আপনাদের? ও একবার সংস্কৃততে বলে, একবার খ্রিস্টিয়ান গডকে কটাক্ষ করে, আরেকবার মুসলমান হয়েও আল্লাহ বিরোধী। এমন কেস তো আগে দেখিনি। কি করা উচিত আপনাদের মতে? তান্ত্রিক বললেন, এ শয়তান সকল ধর্ম জানে, শ্লোক জানে, ভার্স জানে, আয়াত জানে। ঘুম থেকে না জাগালে হয়তো ভালো কিছু করা সম্ভব না। ফাদার বললেন, এই শয়তান গডকে ভয় করে না, গডকে চ্যালেঞ্জ করে। গড ভয় না করলে এক্সোসিজম বৃথা। আসলে মূল সমস্যা স্থানীয় নাস্তিক। ও কোনো গড মানে না, মুসলিম হয়ে আল্লাহকে মানে না। এসব কাজে গডের উপর আস্থা না রাখলে কোনো লাভ হয় না। গড যতক্ষণ আপনি নিজে থেকে না চাইবেন ততক্ষণ কেনই বা সাহায্য করবেন? যেহেতু সানি আল্লাহকে মানে না, তাই সাহায্যও পাচ্ছে না। হুজুর বললেন, তবুও আমাদের চেষ্টা করা উচিত। একটা মানব জীবন শয়তানের হাতে এভাবে ঝরে যেতে পারে না। এরপর রুমে পিন ড্রপ সাইলেন্স 10 মিনিটের মতো। হঠাৎ ফাদার এমন একটা প্রস্তাব রাখলেন যা ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। কোলাবোরেশন করতে চাইলেন উনি, এবং উনি চাইলেন সম্মিলিতভাবে, প্রথমত হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের ব্যক্তি মিলে এরকম একটা প্রস্তুতি নেবেন। ফাদার এই প্রস্তাব শুনে সবার আগে আমি রাজি হয়ে যাই, আর হুজুর ও তান্ত্রিক বাবাকে সম্মতি দিতে বলি। একটি জীবন বাঁচাতে 3টি ব্যক্তি 3টি ধর্মের একসাথে হয়েছেন। এরপর ফলাফলের কথা চিন্তা না করে 3 ধর্মের আলাদা আলাদা ব্যক্তিরা সেদিন এক হয়েছিলেন এক মানব জীবন বাঁচাতে, যার শেষ পাতায় যাচ্ছি আমরা এখন। সানির জীবনের সর্বশেষ পাতা, দ্য কোলাবোরেশন। হুজুর, তান্ত্রিক ও ফাদারের সম্মিলিত কাজ, একসাথে কাজ করার ডিসিশন নেবার পর হুজুর বলেন, আমরা সবাই একসাথে আয়াত, ভার্স, শ্লোক পড়লে আমরাই গুলিয়ে ফেলবো। আমরা আমাদের কানে তুলো গুজে নিয়ে আমাদের কাজ করব, তবে লক্ষ্য রাখবো সানির দিকে যেন সেদিকে কিছু করতে না পারে, এবং সানির ভেতর থাকা শয়তান যেন নানা কথা বলে আমাদের পথভ্রষ্ট না করতে পারে। হুজুরের কথায় উপস্থিত 2 জন রাজি হয়ে যান। হঠাৎ সানির রুমের ভেতর থেকে সানির কর্কশ আওয়াজ ভেসে আসে, তাহলে 3 জন হয়ে গেলি? আয় তাহলে, আমি প্রস্তুত। হুজুর, ফাদার ও তান্ত্রিক একে অপরের দিকে তাকালেন আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এর পরের ঘটনা সানির খালাতো ভাই নয়, আমি বলছি। আমি সেই হুজুর যে সানির সর্বশেষ রুকাইয়া করেছিলাম একজন ফাদার ও তান্ত্রিকের সাথে। আমরা 3 জন রুমে যাবার পর সানি আমাদের জন্য প্রস্তুত হয়ে বসেছিল। হাততালি দিয়ে বলল, নাটক শুরু। এই কথা বলতেই ফাদার শুরুতে ওনার বাইবেলের ভার্স পড়লেন। এরপর আমি আমার মতো আয়াতুল কুরসি পড়লাম ও তান্ত্রিক ওনার মতো শ্লোক পড়লেন। কিছুটা বিচলিত দেখাচ্ছিল, দুর্বল লাগছিল। আমরা সবাই নিজেদের কানে তুলো গুজে দিলাম। ফাদার ওনার বাইবেল দেখে ভার্স পড়তে লাগলেন, আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগলাম, আর তান্ত্রিক চোখ বন্ধ করে শ্লোক পড়তে লাগলেন। সানির ভাইয়ের মতে সেই বাসাটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। আশেপাশে কাকের চেঁচামেচিতে যেন কানে রক্ত উঠে যাচ্ছিল। এলোপাথারি বাতাস আর বাতাসের গর্জন, সমুদ্রের মতো বাতাস যেন উত্তাল। আমি হঠাৎ আমার পায়ে ফাদারের হাতের স্পর্শ পেলাম। উনি মেঝেতে পড়ে যাচ্ছেন। ওনার দিকে সানি একটি পেপার ওয়েট ছুঁড়ে মেরেছিল, যার ফলে ওনার মাথায় উনি আঘাত পান এবং পড়ে যান। উনি তবুও ভার্স পড়া থামাননি। আমি আমার মতো করে পড়ে যেতে থাকি। হঠাৎ তান্ত্রিক আমার কান থেকে তুলো বের করে নিয়ে আমার হাত ধরে আমাকে বলেন, হুজুর, রুমটা একটা কালো ছায়ায় ঢেকে গেছে, দেখুন রুমের ভেতর কালো কুয়াশা। আসলে রুমের ভেতরে কালো কুয়াশা ছিল। আমরা আরো জোর দিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে রুম থেকে কালো কুয়াশা গায়েব হয়ে যায়, আর হিম শীতল রুমটা আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। সানি বিছানায় দাঁড়িয়ে আবার হাঁ করে বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের কাজ করার সময় সানি
অনেক কথা বলছিল, কানে তুলো থাকার ফলে আমরা সেগুলো শুনতে পাইনি। সে যাই হোক, এরপর আমি সানিকে পরীক্ষা করি। সানি 5-10 মিনিট পর জ্ঞান ফিরে আসে আর সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমরা সফলতার জন্য 3 জন মিলে সানিকে সুস্থ করে তুলি আল্লাহর অশেষ রহমতে। সানির ভাই ও মা সকলেই মহা খুশি। সানি নিজেও এই নরক থেকে বের হতে পেরে বেশ আনন্দিত হয়েছিল। অবশেষে আমি, ফাদার ও তান্ত্রিক নিজেদের কাজ শেষ করে বিদায় নিয়ে নিজেদের ঠিকানায় ফিরে আসি। পরদিন সকালে আমি আবার ঘরের সামনে মেসওয়াক করার জন্য বের হই। আমি দেখতে পাই আমার বাসার সামনে 3টা কাক মরে আছে। আমি ভাবতে লাগলাম, কালকেই তো ছেলেটাকে সুস্থ করলো আল্লাহ, তাহলে আবার কোনো ক্ষতি হলো না তো। এসব ভাবতে ভাবতে আমি মেসওয়াক করতে গেলাম। এমন সময় সানির ভাই হন্তদন্ত হয়ে আমার কাছে এসে কাঁদতে লাগলো। কি হয়েছে জিজ্ঞেস করতে ও কিছু বলল না। আমি ওনাকে নিয়ে চার্চ থেকে ফাদারকে ডেকে সানিদের বাসায় যাই। তান্ত্রিকের মন্দির দূরে হবার ফলে ওনাকে নিয়ে আসতে পারিনি। সানিদের বাসায় গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখি সানির মা কাঁদছেন হাউমাউ করে। আমরা ভয়ে ভয়ে সানির রুমে গিয়ে দেখি এক শয়তানি হাসি দিয়ে চোখ খোলা রেখে সানি পরকালে পাড়ি জমিয়েছে। সানির ভাই আমাদের হাতে একটা খাতা দিয়ে বললেন, হুজুর, সকালে ঘুম থেকে ওঠার জন্য ওকে ডাকাডাকি করতে আসি। রুমের দরজা খোলা ছিল। ও তখনও এভাবেই মরে পড়েছিল আর বুকের ওপর এই খাতাটি ছিল। পড়ে দেখেন। আমি আর ফাদার দুজন মিলে খাতাটি পড়ি। খাতার কিছুটা অংশ বাংলায়, কিছু অংশ ইংরেজি, কিছু অংশ আরবি আর কিছু অংশ সংস্কৃতিতে লেখা। লেখাগুলো সারমর্ম ছিল এমন যে কাল আমাদের কাজের সময় সেই শয়তান নাকি সানিকে বাঁচানোর উপায় আমাদের বলেছিল, কিন্তু আমাদের কানে তুলো থাকার ফলে আমরা শুনতে পারিনি। এই কথাটা লেখার পর ইংরেজিতে লেখা ছিল ট্রিকড ইউ। এও বলা ছিল যে একজন মুসলিম ধর্ম ভয় পায় এমন শয়তান শুধু হুজুরদের বোকা বানাতে পারে, হিন্দু ধর্মে ভয় পায় এমন শয়তান তান্ত্রিককে বোকা বানাতে পারে, আর খ্রিস্টান ধর্মে ভয় আছে এমন শয়তান ফাদারকে বোকা বানাতে পারে, কিন্তু সে আমাদের 3 জনকে বোকা বানিয়েছে। এরপর লেখা, তাহলে ভাবুন আমি কি নাকি আমরা। আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত। এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রুফটা নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। অনেক সুমসাম ও নিরিবিলি প্রকৃতির এক জায়গা। আমি আতিককে জিজ্ঞেস করলাম, কিরি ওইদিকে কোথায় যাচ্ছিস? আতিক আমার কথায় কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর হঠাৎ করে আমাকে বলল, একটা জিনিস দেখবি? আমি মনে মনে অনেক ভয় করছিলাম, তবুও বললাম, দেখা। সে হঠাৎ কবরস্থানের সামনে নৌকা থামিয়ে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, এখানে কি দেখার আছে, চল আজ বাড়িতে যাই, কাল দেখবো। আতিক আমার কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে যাচ্ছে। আমিও ভয়ে ভয়ে তার পেছনে পেছনে যাচ্ছি আর ভাবছি আমি কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে আমার সামনে থেকে কোথায় যেন হারিয়ে গেল। আমার মনে হচ্ছে আমি এখান থেকে দৌড়ে পালাই, কিন্তু আমার আতিককে রেখে যেতে মন চাচ্ছে না, কারণ ওই ছেলেটা আমার সাথে আসবে না। তাকেই আমি জোরাজোরি করে কোনো মতো নিয়ে এসেছি। তখন আকাশ পুরো অন্ধকার, চারিদিকে তাকিয়ে কোনো লোক বা কোনো আলোর ছিটে ফোটাও নেই। শুধু ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে তাকে খুঁজতে লাগলাম। মনে হচ্ছিল আমি পুরো পৃথিবীতে একজন অসহায় মানুষ। চারপাশের অন্ধকার আমাকে চেপে ধরে আছে। এদিকে আমার শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আজ আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তো আমি একটু সামনে এগোতেই শব্দ শুনতে পেলাম। কেমন শব্দ, ধরেন হাড় কামড়ালে যেমন শব্দ হয় না, ঠিক তেমন শব্দ। আর একটা কেমন যেন মাংস পোষা গন্ধ, বমি চলে এসেছিল। আর ওই শীতল পরিবেশে আমার শরীর ঘেমে একাকার। আর একটু সামনে এগোতে আরো জোরে শব্দ আমার কানে আসলো। আমি বামে ঘুরতে যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সেই বন্ধু ভাঙা কবরের ভেতর থেকে একটা লাশের বুকের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সেই লাশের কি বিভৎস চেহারা! আমি তা দেখে পেছনে দৌড় দেবো এমন সময় দেখি 3টা কবর থেকে লাশ উঠে আসছে। আর আমার দেখি তাদের কি ভয়ঙ্কর চেহারা! মনে হচ্ছে শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। আমি তা দেখে জোরে একটা চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি শুয়ে আছি আর চারিপাশে আমার আত্মীয় স্বজন, মা বাবা দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করতেছে, কাল রাতে কোথায় গিয়েছিলি? আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তাদের থেকে শুনতে চাইলাম তারা আমায় কোথায় পেল। আমার বাবা বলল, কাল রাতে তোকে অনেক খোঁজাখুঁজি করে পেলাম না, বাড়িতে বসে চিন্তা করতেছি। এমন সময় কিছু মানুষ তোকে নিয়ে আসলো।
তখন প্রায় ফজরের নামাজ শেষ হবে বা ফজরের নামাজ চলতেছে এমন টাইমে। তাদের থেকে জানতে চাইলে তারা বলে ফজরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদের দিকে যাওয়ার সময় তোকে মসজিদের সামনে পড়ে থাকতে তারপর আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম কাল রাতে কই ছিলি? তো আমার ওই বন্ধু আতিক আমাকে বলল কাল রাতে মা আমাকে বের হতে দেয়নি, আমি তাই আসতে পারিনি। এই কথা শোনার পর আমার রক্ত হিম হয়ে গেল। আমি 5 দিন জ্বরে আক্রান্ত ছিলাম। মাঝখানে আমার বাবা এক হুজুরকে নিয়ে আসে, ওই হুজুর আমাকে দেখে একটি তাবিজ দেয়। তারপর আল্লাহর রহমতে আমি সুস্থ হই এবং মেসে চলে আসি। আমি আজও সেই রাতের কথা মনে পড়লে ভয়ে আটকে উঠি। সেদিন আমার সাথে কে ছিল? কোনো মানুষ নাকি মানুষরূপী ওপারে কোনো লোক? আমি মসজিদের সামনে কিভাবে পৌঁছালাম? এসব প্রশ্নের মানে আমি আজও খুঁজে বেড়াই। 12টায় বা 1টায় সেই আমানত উল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে দুষ্টামি করছে। তাকে আর সুযোগ না দিয়ে গাড়ি আর গরুর গাড়ি দ্রুত চালিয়ে পৌঁছল মানিক মাস্টারের বাড়ি। এই মানিক হলো সে নারীর নিজের নাতি। এর কিছু বছর পরে ঘটে মানিক মাস্টারের দাদার সাথে ঘটনা। এখানে মানিক মাস্টারের দাদার প্রথম বউ অর্থাৎ ওনার দাদি আর ওনার নানি আপন বোন, আর ওনার দাদা পরে আরো একটি বিয়ে করেন। যাই হোক, মানিক মাস্টারের দাদার নাম আসান বসুনিয়া। উনি বাজারে আসতেন পাটগ্রামের বাউড়াতে। হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এক হাটে আসেন আসান বসুনিয়া। বলে রাখা দরকার যে হাটবার করে খুব বেশি বা অস্বাভাবিক শোরগোল যদি শোনা যায় বাজারে, বুঝতে হবে জিনরাও এসেছে সে বাজারে। এটা সে আমলের বয়স্কদের প্রচলিত বিশ্বাস, যেটার প্রমাণ এই ঘটনায় জানা যাবে। বাজারে এসেছেন আসান বসুনিয়া। ওনার সামনে এক লোক এসে দাঁড়ালেন এবং কথোপকথন হলো। যেমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাজারে চেনা অচেনা কত লোক আসে। কথোপকথনের এক পর্যায়ে ওই অচেনা লোকটি বন্ধু হতে চাইল ও আসান বসুনিয়াকে তার জায়গায় নিয়ে যেতে চাইল। কিছু প্রশ্ন উত্তরের শেষে রাজি হলো যেতে আসান বসুনিয়া। আসলে সে কে আর কোথা থেকে এসেছে আসান বসুনিয়া জানতে পান সেই অচেনা লোকের সাথে যাওয়ার পরে। বাজার শেষে সেই লোকের সাথে যেতে থাকেন। যখন নিরিবিলি আর অন্যদের আড়ালে যান, তখন সেই লোক আসল রূপে আসে, জিনের রূপে। দুটি ডানা বের হয় এবং আসান বসুনিয়াকে নিয়ে বিদ্যুতের গতিতে তার জগতে চলে যায়। আসান বসুনিয়াকে অভয় দেয় সেই জিন এবং কোনো ক্ষতি না করে সমাদর করতে থাকে। বসুনিয়া দেখতে পান জিনদের জগৎ, কিন্তু অবিশ্বাস্যকর হলো সত্যি যে তিনি দেখতে পান শুধু চকচকে টিনের বাড়ি সে জগতে ফেলেছে। পরবর্তীতে সেই জিন খুবই লজ্জা পায়। এত পরিমাণ লজ্জা পায় যার কারণে সে চিরতরে তার জগতে ফিরে যায় এবং আর কখনো আসে নাই। যাওয়ার আগে আসান বসুনিয়া তার বাড়ির মানুষদের সে কথাগুলো বলেছিল। এরপর বন্ধু জিনটাও কয়েকবার আসা যাওয়া করে একেবারেই চলে যায়। তারা চলে যায়, কিন্তু একটা ক্ষমতা দিয়ে যায় আসান বসুনিয়াকে। লোকজন জানতো যে তার জিনদের জগতে যাওয়া আসা, এবং যদিও স্বীকার করে নাই তাদের কাছে অর্থ লাভের কথা, তবুও বুঝতে পারছে দ্রুত গতিতে তার অনেক বড় ধনী হওয়ার রহস্য। তাই কিছু লোকজন তার শত্রু হয় এবং মাঝে মধ্যে তাকে ঘিরে ফেলতো এবং বিভিন্ন জায়গায় বাধা দিত, তাকে আক্রমণ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবার বেঁচে যেত, কারণ ওই ক্ষমতা যেটা জিনের থেকে পেয়েছিলেন সেটা প্রয়োগ করে। যখন অমন পরিস্থিতি তৈরি হতো বা আগে বুঝে যেত, তারপর সে নিজেকে লোকদের মাঝে আড়াল করত, নিজেকে গায়েব করে ফেলতে পারত কিছু সময়ের জন্য। কেউ কেউ তাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল, কিন্তু আসান বসুনিয়া তার ক্ষমতা বা জাদু প্রয়োগ করে তাদেরকে অসফল করত। আসান বসুনিয়া মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত কারণে। ঘটনাটা হলো 2016 সালের বর্ষাকালে।
সে নিয়মিত মাছ ধরে তার সংসার নির্বাহ করে দেখে মনে করেন তার প্রতিদিন মাছ ধরতে হয়, ঠিক আছে, রাত্রের বেলা বা দিনের বেলা প্রায় মাছ ধরে। ঘটনার দিন রাতে সে যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা মাছ ধরতে বেরোয়। তার মাছ ধরতে নদীতে বড় জাল পেতে মাছ ধরে। সেই ঘটনার দিন রাতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি যার মাছ ধরার অস্ত্র শরীর নিয়ে সে মাছ ধরতে বেরিয়ে পড়লো। রাত 1টা, সে আর কাউকে কিছু বললো না। আমার নানা তার ওয়াইফকে বললো যে রাত্রেবেলা বা যে কোনো সময় যদি কেউ কিছু চা বা চুল জাতীয় কোনো কিছু চা, কারো কথা এখন পাত্তা দিবি না আর কি। তো যথারীতি রাত্রেবেলা ঘরের চারপাশ দিয়া ওই পেতনি ঘুরে আর কান্দে আমার চুল দে, আমার চুল দে, নাহলে তো ক্ষতি করবো, নাহলে তো হেটা করবো সেটা করবো, বিভিন্ন রকম ভয় দেখাইতো আর কি। আমার নানা এই বিষয়টা পাত্তা দিত না, কিন্তু আমার যে নানি আছে সে অনেক ভয় পাইতো, ঠিক আছে। পরে নানাকে ধরলো যে হাসা কথা কতো বা সত্যি কথা বলতো যে বিষয়টা কি, রাত্রেবেলা কে চিল্লাচিল্লি করে, তার চুল দিতাম, কান্নাকাটি করে, ভয় দেখায়। পরে তার নানা ওই দিন যা এর সাথে ঘটছে সব বিষয়টা শেয়ার করলো আর কি। পরে নানি বললো তাহলে চুল দিয়া দেও, যেহেতু ক্ষতি করবো এই বিষয়টা উল্লেখ হয়েছে বা বলছে যে তোমার খুব ক্ষতি করবো, বংশ নির্বংশ করে ফেলবো। নানা এই বিষয়টা কোনো পাত্তা দিত না যে ও কি করবে, ওর তো কিছু করার হইতো না, যেহেতু চুল আমার কাছে। নানির মানে নানা তো ঘুরিয়ে যেত যথারীতি, নানি তো সজাগ থাকতো প্রতি রাত্রেবেলা এরা করতো আমার চুল দে, আমার চুল দে, আমার চুল দে, তাহলে কান্নাকাটি করতো সত্যিটা। ঘটনাটা ঘটার পর 1 সপ্তাহ পর্যন্ত এইরকম কান্নাকাটি করতো আমার চুল দে, আর বলতো তুই কি চাস আমি তো সবকিছু দেম। নানা বলেন শুনতো, নানি বলেন শুনতো, ঠিক আছে, আশেপাশের লোকজন শুনতো, কিন্তু ওরা বিষয়টা পাত্তা দিত না। কিন্তু নানি এই বিষয় নিয়ে খুব আতঙ্কিত ভয় ছিল আর কি, যে বাচ্চা কাচ্চা আছে কোন সময় খুব ক্ষতি করে এলা। পরে 1 সপ্তাহ পরে নানি কেটছে এই বিষয়ে লিয়া নানা লয় আলোচনা করলো। নানা তার বিষয়টা কইলো যে ফেতির কাছে অনেক কিছু চাইলে বলে দে, ঠিক আছে, তার আটটু ঘুরাইয়া অনেক কিছু আদায় করা যাইব। কিল্লি আনছিলাম চুল, কিল্লি আমার কষ্ট দিলে, কিল্লি আমার চুল কিল্লে ছিললি, মানে এই বিষয় তো তোর বংশ নির্বংশ করে এলাম, মানে এগুলা লইয়া ভয়ের একটা ভীতি করে এলাকার মধ্যে। পরে এমন অবস্থায় 1 মাস ছিল। পরে কবিরাজ আনে লাভ হয় না, কবিরাজ এক কথা বলে চুল কিলে দিয়া দিল, এজন্যই তার রক্তে লয়ে মিশে গেছে, ঠিক আছে। এটা আমরা সম্ভব না আমার পক্ষে। তে এক হুজুর আনছিল, হুজুর কইছে আমি ইনশাল্লাহ সমাধান করাম, কিন্তু এই হুজুরে একই কথা শুনে